ওয়েলকাম সবাইকে। আজকের দুটো সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার করে দেবো। একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। অলরেডি পিডিএফ দিয়ে রেখেছি গ্রুপে, ঠিক আছে? আশা করছি ক্লাসের বাইরে কোশ্চেন আসবে না পরীক্ষায়, ক্লাসটা করলেই বুঝতে পারবে। ফার্স্ট টপিক হচ্ছে মহাকর্ষ কী, ঠিক আছে? মহাকর্ষ হলো এমন একটি বল। ফার্স্ট কথা, মহাকর্ষ হচ্ছে একটি বল, ঠিক আছে, যার মাধ্যমে ভরযুক্ত দুটি বস্তু একে অপরকে টানে। দুটি বস্তু একে অপরকে টানছে, এ টানছে এর দিকে, এ টানছে এর দিকে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার, যার মধ্যে দুটোই ভর আছে, এ হচ্ছে আসল কথা। যেমন আমরা মাটিতে দাঁড়িয়ে আছি কারণ পৃথিবী আমাদের দিকে টানছে। বুঝতে পারলে ব্যাপারটা? পরিষ্কার উদাহরণ দিয়ে রেখেছি, এর থেকে ভালো ক্লাস কেউ করাতে পারবে না, ঠিক আছে? আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র, কী সূত্র রয়েছে সেটা দেখা যাক। নিউটন প্রথম মহাকর্ষের সঠিক ব্যাখ্যা দেন। আমরা জানি যে নিউটনের প্রথম মহাকর্ষের সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। সূত্রটা কী হচ্ছে না, সূত্র হচ্ছে ক্যাপিটাল এফ ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আসল জিনিস, এফ ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার। এখানে বলে দেওয়া হয়েছে যে কোনটা কি। এফ হচ্ছে এই যে এফ, ক্যাপিটাল এফ হচ্ছে মহাকর্ষ বল, জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, M1 M2 হচ্ছে দুই বস্তুর ভর, আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। অর্থ, ভর যত বেশি আকর্ষণ তত বেশি, দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম। এটাই হচ্ছে আসল জিনিস। এই কথাটার মধ্যে কিন্তু আসল তথ্য লুকিয়ে রয়েছে। ভর যত বেশি হবে আকর্ষণটা তত বেশি হবে, দূরত্বটা যত বেশি হবে আকর্ষণ তত কম হবে। ধরো দুটি বস্তু কাছে কাছে আছে, এদের ভর বেশি, তাহলে আকর্ষণটা বেশি হবে। আর ধরো একটি বস্তু এখানে আছে, একটি বস্তু এখানে আছে, তাহলে দূরত্বটা বেশি হয়ে গেল, মানে আকর্ষণটাও কমে যাবে, ঠিক আছে? যে টানটা সেটা কমে যাবে। আচ্ছা, আইনস্টাইন বলেছিলেন মহাকর্ষ আসলে কোনো বল নয়, বরং স্থান এবং সময় বেঁকে যাওয়ার ফল, ঠিক আছে? এটা আইনস্টাইন বলেছিল, স্বাভাবিক কথা, মাথায় না রাখলেও হবে। এটা উদাহরণটা একটু নিয়ে নাও। একটা ভারী বল কাপড়ের উপর রাখলে কাপড়টা বসে যায়, এটা স্পেস টাইম কার্ভ। এটাই হচ্ছে আসল তথ্য। এটা বুঝতে হবে, একটু বুঝতে হবে না, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখি। যখন কোনো ভারী জিনিস কোনো নরম জিনিসের উপর রেখে দিই তখন সেটা নিচ দিকে একটু চেপে যায়, ঠিক আছে? এটাই বলতে চাইছি স্পেস টাইম কার্ভ, ঠিক আছে? টপিকটা এটাই বলতে চাইছি। পৃথিবীর মহাকর্ষ কী কী রয়েছে দেখো, এখানে ছোট্ট আমি মানে কী বলবো চিত্র দিয়েছি একটা। আচ্ছা, এটা ছেড়ে দাও, এটা বুঝতে হবে না। পৃথিবীর মহাকর্ষ ত্বরণের মান হচ্ছে জি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা এসআই মান, ঠিক আছে? এই জন্য সব বস্তু নিচের দিকে পড়ে, মাথায় রাখবে। মানুষ, জল, বায়ু সব কিছু পৃথিবীর সাথে আটকে থাকে। মানুষ ও জল ও বায়ু তিনটা জিনিসই পৃথিবীর সঙ্গে আটকে রয়েছে। তিনটে পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, মহাকর্ষের গুরুত্ব টপিক দেখো, চিত্র দেখতে হবে না, তথ্য দেখো। গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে, সবাই জানো এটা। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, এটাও জানো। আচ্ছা, এটা না জানলেও জেনে নেবে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরাঘুরি করে, ঠিক আছে? স্যাটেলাইট কক্ষপথে থাকে, সমুদ্রে জোয়ার ভাটা হয়। মানে বলতে চাইছে যে মহাকর্ষের গুরুত্ব কী কী। মহাকর্ষের গুরুত্বের ফলে, মহাকর্ষের কারণেই গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, স্যাটেলাইট কক্ষপথে থাকে, সমুদ্রে জোয়ার ভাটা হয়, ঠিক আছে? সমুদ্রে জোয়ার ভাটা হয়। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। মহাকর্ষ সবসময় আকর্ষণ করে, ঠিক আছে? মহাকর্ষ সব সময় আকর্ষণ করে, কোনো রকম বিকর্ষণ করে না, এটা মাথায় রাখবে। মহাকর্ষ সবসময় আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যেই এই বল কাজ করে। মহাবিশ্বের যতগুলো বস্তু রয়েছে প্রতিটি বস্তুর মধ্যেই মহাকর্ষ বল কাজ করে, এটা মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। ভর না থাকলে মহাকর্ষ নেই।
দূরত্ব বেড়ে গেলে মহাকর্ষ কমে যায়, একটু আগে বললাম। ভর যত বেশি হবে মহাকর্ষ তত বেশি হবে, দূরত্ব যত বেশি হবে মহাকর্ষ তত কম হবে। আচ্ছা, আইজ্যাক নিউটনের মহাকর্ষের সার্বজনীন সূত্র রয়েছে, ঠিক আছে? ওই একই সূত্র, এফ ইজিক্যাল টু জি ইন্টু এম ওয়ান ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে? নিউটন 1687 সালে তার বই প্রিন্সিপিয়াতে মহাকর্ষের সর্বজনীন সূত্র প্রকাশ করেন। এই সূত্র অনুযায়ী প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে, এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষের সূত্র। এফ ইজিক্যাল টু জি ইন্টু এম ওয়ান ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে? এই একই সূত্র, ওই একই অর্থ। এফ হচ্ছে মহাকর্ষ বল, নিউটনের এককে মাপা হয়। জি এর মান মহাকর্ষ ধ্রুবক 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই মানটা মাথায় রাখবে। জি এর মান, জিকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক, 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এম ওয়ান এম টু দুই বস্তুর ভর, ঠিক আছে? এম ওয়ান এম টু দুই বস্তুর ভর, আর আরটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আরটা হচ্ছে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এই যে ধরো দুটি বস্তু রয়েছে, ঠিক আছে? এদের তো নিশ্চয়ই একটা ভর রয়েছে, ধরেই এর ভর হচ্ছে এম ওয়ান, এর ভর হচ্ছে এম টু, দূরত্ব হচ্ছে আর। তাহলে নিউটনের সূত্র বলছে যে বল কাজ করবে, এই দুটি বস্তুর মধ্যে একটা যে বল কাজ করবে সেই বলটার মান হবে এফ ইজিক্যাল টু জি, যেটাকে মহাকর্ষ ধ্রুবক বলা হয়, ইন্টু দুটি বস্তুর ভরের ওজন গুণফল বাই মধ্য দূরত্বের বর্গের সমান, মানে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, ভরের উপর নির্ভরতা। ভর যত বেশি হবে মহাকর্ষ আকর্ষণ বল তত বেশি হবে। যেমন পৃথিবী বড়, ভর আমাদের শক্তভাবে টানে। দুটি পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মহাকর্ষ জিনিসটা বোঝানোর জন্য দুটি পয়েন্ট এনাফ। যত বেশি বড় হবে আকর্ষণ বল তত বেশি হবে। এই জন্যই ঠিক পৃথিবী যেহেতু অনেক বড় জিনিস, তো তাই আমাদের সব থেকে বেশিভাবে টানে, ঠিক আছে? দূরত্ব যত বাড়বে বল তত কমবে। এটি ইনভার্স স্কোয়ার ল, আর স্কোয়ারের বিপরীত অনুপাতে কমে। আচ্ছা, উদাহরণ কীভাবে নেবে? পৃথিবী আমাদের নিচে টানে, তাই আমরা ভেসে যাই না। পৃথিবী যেহেতু আমাদেরকে নিচের দিকে টানে তাই আমরা ভেসে যাই না, নইলে আমরা উড়ে যেতাম আকাশে, ঠিক আছে? পানি ফলেও এটাই বাস্তব। পৃথিবী, চাঁদ পৃথিবীর আশপাশে ঘোরে। মহাকর্ষের বলের জন্য চাঁদ পৃথিবীর আশপাশে ঘোরে। এবং আমরা দেখো মহাকর্ষের তিনটে গুরুত্ব এখানে বলা হয়েছে। পৃথিবী আমাদের নিচের দিকে টানে তাই আমরা ভেসে যাই না, ঠিক আছে? চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে মহাকর্ষ বলের জন্য। সূর্য ও গ্রহ, সূর্যের মহাকর্ষ গ্রহগুলোকে কক্ষপথে রাখে। সূর্য মহাকর্ষের গ্রহগুলোকে কক্ষপথে রাখে, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রয়েছে। মহাবিশ্বের সব জায়গায় প্রযোজ্য। মহাকর্ষের বলটি সবসময় আকর্ষণমূলক, কোনো রকম বিকর্ষণমূলক নয়, এটা মাথায় রাখবে। আকর্ষণ মানেই মহাকর্ষ বল একটি দূরত্ব নির্ভর বল। দূরত্ব যত বেশি হবে বল তত কম হবে। এটি কেন্দ্রের দিকে কাজ করে, এটি কোনো রকম বাইরে কাজ করে না, কেন্দ্রের দিকে কাজ করে, ঠিক আছে? সেন্টার টু সেন্টার। আচ্ছা, মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে একটা পার্থক্য রয়েছে, ছোট্ট পার্থক্যটা কি জিনিস না, মহাকর্ষ সমগ্র বিশ্বে কাজ করে, যেখানে অভিকর্ষ বল নির্দিষ্ট গ্রহ যেমন পৃথিবীতে অভিকর্ষ বল কাজ করে, ঠিক আছে? মহাকর্ষ সাধারণ হয়, এটি বিশেষ কারণে হয়। মহাকর্ষ সূর্য পৃথিবীর আকর্ষণ একটা এক্সাম্পল, পৃথিবী মানুষের আকর্ষণ। অভিকর্ষ বলের উদাহরণ হলো পৃথিবী মানুষের আকর্ষণ হয়, আর মহাকর্ষ হলো গ্রহের বা নক্ষত্রের একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? মহাকর্ষ সব ভরযুক্ত বস্তুর মধ্যেই অ্যাপ্লিকেবল। মহাকর্ষ সব ভরযুক্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল শুধুমাত্র, আর অভিকর্ষ বলটা শুধুমাত্র গ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য বা, ঠিক আছে, বা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আরও সহজভাবে মনে রাখতে গেলে
মহাকর্ষ সব কিছুর মধ্যে আকর্ষণ, সব কিছুর মধ্যে আকর্ষণটাই হলো মহাকর্ষ, সব কিছুর মধ্যে আকর্ষণ হলো মহাকর্ষ। আর অভিকর্ষ হলো পৃথিবীর টান। এই সব থেকে ছোট্ট ভাষায় বলতে গেলে এই দুটি লাইনই বলা যায়। মহাকর্ষ কী জিনিস না, সব কিছুর মধ্যে আকর্ষণ, সব কিছুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষণ বলবো। আর অভিকর্ষ হচ্ছে পৃথিবীর টান, ঠিক আছে। আচ্ছা, এখানে অভিকর্ষ নিয়ে কিছু পয়েন্ট বলা হয়েছে। পৃথিবী যে আকর্ষণ বল দিয়ে, পৃথিবী যে আকর্ষণ বল দিয়ে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় অভিকর্ষ। উদাহরণ কি আছে না, গাছ থেকে আপেল পড়ে যাওয়া হচ্ছে অভিকর্ষের উদাহরণ। আমরা মাটিতে দাঁড়িয়ে থাকি, অভিকর্ষের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, এগুলো পড়িয়েছি। অভিকর্ষ ত্বরণ, পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে যে ত্বরণে টানে, পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে যে ত্বরণে টানে তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ বা স্মল জি, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, একটু আগে বললাম, এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। কোনো বস্তু মুক্তভাবে পড়লে প্রতি সেকেন্ডে তার ব্যাগ, কোনো বস্তু যদি মুক্তভাবে পড়ে তাহলে প্রতি সেকেন্ডে তার ব্যাগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। কোনো বস্তু মুক্তভাবে পড়লে প্রতি সেকেন্ডে তার ব্যাগ 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। আচ্ছা, অভিকর্ষ ত্বরণের একটা সূত্র রয়েছে, স্মল জি ইজিক্যাল টু ক্যাপিটাল জিএম বাই আর স্কয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের উদাহরণ বা সূত্র, ঠিক আছে। এখানে ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, একটু আগে বললাম, পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। বৈশিষ্ট্য রয়েছে অভিকর্ষ ত্বরণের কী কী বৈশিষ্ট্য রয়েছে না, সব বস্তুর জন্যই জি একই, ভরের উপর নির্ভর করে না। সব বস্তুর জন্যই অভিকর্ষ ত্বরণ একই। এটি সব সময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। এটি একটি ভেক্টর রাশি, ইম্পর্টেন্ট জিনিস, অভিকর্ষ ত্বরণ একটি ভেক্টর রাশি, ঠিক আছে, মাথায় রাখতে হবে। আচ্ছা, জি এর পরিবর্তন, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কী জিনিস বা কী জিনিস, জি এর সব জায়গায় এক নয়, অভিকর্ষ ত্বরণ সব জায়গায় এক নয়, কিছু কারণে পরিবর্তিত হয়। আচ্ছা, ঠিক আছে। উচ্চতার ক্ষেত্রে না, উচ্চতা বাড়লে অভিকর্ষ ত্বরণ কমে। পৃথিবীর ভেতরে গেলে জি এর মান কমে অক্ষাংশ। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি, মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি। বিষুব রেখায় জি এর মান কম, বিষুব রেখায় জি এর মান কম। মেরু অঞ্চলে, এই যে ধরো একটা পৃথিবী, ঠিক আছে, মেরু অঞ্চলে জি এর মান কম, জি এর মান বেশি। আর বিষুব রেখা বা নিরক্ষরেখা, এখানে মানটা তুলনামূলক কম। এখানে এই মেরু অঞ্চল এখানে বেশি, ঠিক আছে, এটা মেরু অঞ্চল এখানেও বেশি। নিরক্ষরেখায় মানটা, অভিকর্ষজ ত্বরণের মানটা কম, ঠিক আছে। কোনো বস্তু যদি ফেলে দিলে নিচে পড়ে, সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের এক্সাম্পল, সব থেকে ভালো এক্সাম্পল, ঠিক আছে। কোনো বস্তুকে যদি নিচের দিকে ফেলে দেওয়া হয় সেটা হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল। আচ্ছা, ক্যাপিটাল জি এবং স্মল জি এর মধ্যে পার্থক্য। পদার্থবিজ্ঞানে ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষজ ধ্রুবক, এটা বুঝতে হবে। আর স্মল জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, সূত্রটা আগে বললাম যে স্মল জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার, এটা হচ্ছে
মহাকর্ষজ ধ্রুবক, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষজ ধ্রুবক বা মহাকর্ষ ধ্রুবক, এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে। দুটো লাইনেই কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, স্মল জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। জানো এটা, আশা করছি সবাই। আচ্ছা, কিছু লাইন আছে। কোনো গ্রহের ভর যত বেশি, কি জিনিস না, কোনো গ্রহের ভর যত বেশি তার জি এর মান তত বেশি। কোনো গ্রহের ভর যত বেশি তার অভিকর্ষজ ত্বরণের মানটাও তত বেশি। গ্রহের ব্যাসার্ধ যত বেশি হবে তার জি এর মান তত কম হবে। গ্রহের ব্যাসার্ধ যত বেশি হবে তার অভিকর্ষজ ত্বরণের মান তত কম হবে। পার্থক্য দেওয়া রয়েছে যে মহাকর্ষজ ধ্রুবক, দেখো ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক আর স্মল জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বলা হয়েছে পূর্ণনাম মহাকর্ষ ধ্রুবক, অভিকর্ষজ ত্বরণ। মহাকর্ষ ধ্রুবকের মান সব ক্ষেত্রে একই, আর অভিকর্ষজ ত্বরণের মান স্থানভেদে পরিবর্তিত হয়। এর মহাকর্ষ ধ্রুবকের একক নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, অভিকর্ষজ ত্বরণের একক নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। নির্ভরতা অপরিবর্তনীয়, এম আর উভয়ের উপর নির্ভরশীল। অভিকর্ষ ত্বরণটা মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ উভয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। নেক্সট, ভর ও ওজন কি জিনিস পড়ে নিস হালকা করে। ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ। কোনো বস্তুর মধ্যে পদার্থের যে পরিমাণ তাকে বলা হয় ভর। আর ওজন কি জিনিস না, কোনো বস্তুর উপর অভিকর্ষের কারণে যে বল হয় তাকে ওজন বলা হয়। কোনো বস্তুর উপর অভিকর্ষের কারণে যে বল কাজ করে তাকে বলা হয় ওজন, ঠিক আছে। আচ্ছা, এখানে পার্থক্য দেওয়া রয়েছে, পার্থক্যটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, ছেড়ে দেওয়া যায়। নেক্সট হচ্ছে ওজনহীনতা কি জিনিস। ওজনহীনতা কি জিনিস, ওজনহীনতা মানে বলতে চাইছে যে যখন মহাকাশে বস্তু ভাসে তখন তার অরিজিনাল ওজন থাকে না, ঠিক আছে, তখন সে নিজেকে শূন্য মনে করে, এটাই হচ্ছে ওজনহীনতা। ওজনহীনতা হলো এমন একটি অবস্থা যখন কোনো বস্তুর প্রকাশ্য ওজন শূন্য হয়ে যায়। ধরো তোমার ওজন আছে কিন্তু তখন মনে হবে যে আমার ওজন আর নেই, সেটাই হচ্ছে ওজনহীনতা। মানে মনে হবে যে বস্তুটি যেন ভাসছে, এটাই হচ্ছে আসল কথা, এই হচ্ছে ওজনহীনতা, ঠিক আছে। কিছু পয়েন্ট আছে, চলো দেখে নেওয়া যাক কেন ওজনহীনতা হয়। ফার্স্ট প্রশ্ন, না, ওজনহীনতা তখনই হয় যখন বস্তুটি মুক্ত পতন অবস্থায় থাকে। মুক্ত পতন মানে ফ্রি ফল, ধরো আকাশ থেকে পড়ে যাচ্ছ, ঠিক আছে। মহাকাশে থাকা মহাকাশচারীরা আসলে পৃথিবীর মহাকর্ষের বাইরে নয়, তারা পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে নিরন্তর পড়ছে, তাই ভাসতে দেখা যায়, ঠিক আছে। মূল কারণ ওজনহীনতা কেন হয় না, বস্তু ও তার আশেপাশে সব কিছুই একই ত্বরণে নিচে পড়ে। বস্তু ও তার আশেপাশে সব কিছুই একই ত্বরণে নিচে পড়ে, যার ফলে ওজনহীনতা হয়। আর দ্বিতীয় হচ্ছে ফলে কোনো রকম নর্মাল রিয়াকশন থাকে না, তাই অনুভূত ওজনও শূন্য, ঠিক আছে। এগুলো ছোটো ছোটো পয়েন্ট। আচ্ছা, কী কী পয়েন্ট রয়েছে এখানে, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। ওজনহীনতা এই লাইনটা মাথায় রাখবে। ওজনহীনতা মানে মহাকর্ষণ নেই। ওজনহীনতা মানে হচ্ছে মহাকর্ষণ নেই, এটা ভুল জিনিস, পরিষ্কার।
মহাকর্ষ থাকে কিন্তু অনুভূত ওজন থাকে না, মহাকর্ষ থাকে কিন্তু অনুভূত ওজন থাকে না, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু সূত্র দিয়ে বোঝানো হয়েছে যে ক্যাপিটাল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। যদি এ ইজ ইকুয়াল টু জি মুক্ত পতন হয়, যদি এই দুটো জিনিস সমান হয়ে যায় তাহলে কেটে যাবে, তাহলে শুধু থাকবে কি ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ ইজ ইকুয়াল টু স্মল এম, ঠিক আছে। আচ্ছা, অবাধে পতন, ফ্রি ফল মোশন চলে এসেছে। অবাধ পতন একটু বুঝে নেওয়া যাক কি বলতে চাইছে। অবাধ পতন হলো এমন একটি গতি যেখানে কোনো বস্তু শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে এবং অন্য কোনো বল কাজ করে না। অবাধ পতন হলো এমন একটি গতি যেখানে শুধুমাত্র বস্তুর অভিকর্ষের বলের প্রভাবে নিচে পড়ে এবং অন্য কোনো বল কাজ করে না, ঠিক আছে। অর্থাৎ বস্তুটি শুধু পৃথিবীর টানেই পড়েছে, এটা হচ্ছে আসল কথা। আরও যদি সহজভাবে বলা যায় না কেন হয় বা কী ব্যাপার, তো ফার্স্ট কথা হচ্ছে কোনো বস্তুর ছেড়ে দিলে সেটি নিচে পড়ে যায়। দ্বিতীয় হচ্ছে যদি বায়ুর বাধা না থাকে তাহলে সেটি অবাধ পতন। আর এই অবস্থায় বস্তু ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা একই ব্যাপার, ঠিক আছে। অবাধ পতনের কিছু অবাধে পতনের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য না, সব বস্তু একই ত্বরণে পড়ে, প্রত্যেকটি বস্তু একই ত্বরণে পড়ে, ভরের উপর নির্ভর করে না। অবাধ পতনটা ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, ত্বরণ সবসময় নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। ত্বরণ সবসময় নিচের দিকে ও পৃথিবীর কেন্দ্রের দিকে থাকে। থার্ড, গতি ক্রমশ বৃদ্ধি পায়, ঠিক আছে।